নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। গতদিন আমি আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস কুলকুণ্ডলিনী প্রথম পর্ব। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু বন্ধুরা, এক আশ্চর্য অন্বেষণ থেকে শুরু হয়েছে সমরেশ মজুমদারের এই স্বতন্ত্র স্বাদ উপন্যাস। উপন্যাসের সূচনা পর্বে আমরা একটি আত্মা বা প্রাণের বর্ণনা পাই। বিধাতার নির্দেশে অসমাপ্ত কর্ম সম্পাদনের জন্য আরও একটি জন্ম অতিবাহিত করতে তাকে আসতে হয়েছে এই পৃথিবীতে। ধারণ করতে হয়েছে রস, রক্ত, মাঁস, মজ্জা, শুক্র, অস্থি সমন্বিত মনুষ্য শরীর। এমনই অত্যন্ত চমকপ্রদ এই উপন্যাস, এই কুলকুণ্ডলিনী, যার সমাপ্তি আসলে আরেক আরম্ভেরই সূচনা। শরীরের মূলাধারে নিদ্রিত শক্তিকে জাগ্রত করার সাধনায় যা করে উদ্বুদ্ধ। বিধাতার অমোঘ নির্দেশে সেই প্রাণ যে খুঁজে নিয়েছিল তার পছন্দের মাতৃজঠর, জন্ম নিয়েছিল এই পৃথিবীর মাটিতে, সে একটু একটু করে বড় হয়ে উঠছে এই পৃথিবীর বুকে। তারপর কি হলো? আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। শুরু হচ্ছে সমরেশ মজুমদারের কুলকুণ্ডলিনী দ্বিতীয় পর্ব। আজ পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ, ষষ্ঠী। উপন্যাসটি প্রাপ্ত বয়স্কদের জন্য। এখন ঘুম, শুধুই ঘুম। জলের বেলুন থেকে বেরিয়ে মুক্ত হয়ে শুয়ে থাকা, পা থেকে মাথা পর্যন্ত প্রায় সরল রেখায়। পৃথিবীর তাপ, হাওয়া শরীরে লাগা মাত্র চামড়ায় কুঞ্চন যাচ্ছে, স্বর পড়ছে। এই নতুন পরিবেশে শরীর নিজেকে মানিয়ে নিতে চাইছে ঘুমের মধ্যে। অতীতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, বর্তমান সম্পর্কে চৈতন্য রহিত। ভবিষ্যৎ বলে কোনো কিছুর অস্তিত্ব তার জানা নেই। এই ঘুম শক্তি সঞ্চয়ের ঘুম, মানিয়ে নেওয়ার ঘুম। এই প্রথম অক্সিজেন সরাসরি যাচ্ছে তার শরীরে। ফুসফুস ক্রমশ স্বাভাবিক আচরণ শুরু করেছে, কিন্তু এসব তার জানার কথা নয়। তার শরীর আছে, কিন্তু বোধ তৈরি হয়নি। কয়েক ঘন্টা এভাবে গড়াতে ব্যতিক্রম ঘটতে লাগলো। মায়ের শরীর তাকে যা যা যোগান দিত, তার একটির অভাব যখন প্রকট হলো, তখন তার শরীরে বিক্ষোভ দেখা দিল। পেটে ঈষৎ সংকোচন শুরু হলো এবং শরীর কাঁপিয়ে শব্দ ছিটকে বেরুলো মুখ দিয়ে। তার রক্ষণাবেক্ষণের ভার ছিল যার উপর, তিনি সেই শব্দ শুনে হাসলেন। একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে গেছে শরীরটা, তাই ঈষৎ জল, যা খুবই পরিশ্রুত, তার মুখে ঠেলে দিলেন। মুখের ব্যবহার তার জানা নেই। জিভ এই প্রথম কোনো বস্তুর সন্ধান পেল। দ্বিতীয় অথবা তৃতীয় চেষ্টায় জিভ সেই জল খাদ্যনালী দিয়ে শরীরের ভেতরে পাঠিয়ে দিয়ে অদ্ভুত শান্তি পেল। শরীরের বিক্ষোভ আবার প্রশমিত হতেই সে অসাড়ে ঘুমিয়ে পড়ল। 36 ঘন্টা কেটে গেল এইভাবে। মাঝে মাঝেই তার গলা থেকে কান্না ছিটকে আসে, ঘুম ভেঙে যায়, আর তাকে শান্ত করতে কয়েক চামচ জল দেওয়া হয়। এই জল শরীরের ভেতরের যন্ত্রপাতিকে সক্রিয় হতে সাহায্য করছে, করে তা আবার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার শরীর এমন কিছুই পাচ্ছে না যা ভেতরে ধরে রাখতে পারে। প্রসব হয়েছিল স্বাভাবিকভাবেই। যেটুকু কষ্ট মা হতে গেলে না পেলেই নয়, তার বেশি পায়নি পারমিতা। ঘন্টা 6 কেটে যাওয়ার পর সে কিছুটা স্বাভাবিক। সমস্ত শরীর টাটিয়ে আছে, কিন্তু যন্ত্রণা নেই। তলপেট থেকে 2 উরুতে অস্বস্তি। প্রসবের পর সে শুয়ে আছে সাদা বিছানায়, গলা থেকে পা পর্যন্ত মোটা চাদরে শরীর ঢাকা। তাকে এবং সদ্যজাতকে দেখতে এসেছিল প্রবাল এবং আত্মীয় স্বজনেরা।
তবে দৃষ্টি আকর্ষণ করেছে নবজাতক, তাকে নিয়েই সকলের উচ্ছ্বাস। শুধু এক ফাঁকে একটু নিলিবিলি পেয়ে প্রবাল তার হাত ছুঁয়ে জিজ্ঞাসা করে, কেমন লাগছে? কষ্ট হচ্ছে? পারমিতা লজ্জিত হাসি হেসে নীরবে মাথা নেড়ে না বলল। ডাক্তার বলেছেন পরশু তোমাকে ছেড়ে দেবেন। খুশি হলো পারমিতা। তুমি খুশি? প্রবালের সদ্য বাবা হওয়া মুখে ঈষৎ রং লাগলো। তারপর দেখা করার সময় শেষ হয়ে গেলে চাদরের তলায় শুয়ে পারমিতা চোখ বন্ধ করল। হায় ভগবান, এত লোক এলো আর সে শুয়ে রইল শরীরে একটা সুতোর বাঁধন না নিয়ে। কিন্তু কই, সেরকম লজ্জা তো লাগেনি। মা হয়ে গেলে অনেক কিছু কি পাল্টে যায়? অন্য সময় এই 10 মাস আগেও সে কি এমনভাবে শুয়ে থাকতে পারত? আর তখনই কান্নাটা কানে এলো। খুব হকচকিয়ে গেল সে। পারলে উঠেই পড়ত, কিন্তু তার আগেই নার্স ছুটে এলেন। ছোট্ট বাচ্চার সামনে পৌঁছে তিনি হাসলেন। বা, এর মধ্যেই খিদে পেয়ে গেল। কি খাওয়াবেন? দুর্বল স্বরে জিজ্ঞাসা করল পারমিতা। কিচ্ছু না, শুধু জল। নার্সের পেশাদারি গলা শুনে বড্ড খারাপ লাগলো তার। ঠিক জন্মাবার পর যখন সব কিছু এলোমেলো, তখন তাকে বলা হয়েছে, ছেলে হয়েছে আপনার, এই দেখুন, খুব ভালো স্বাস্থ্য। সে অস্পষ্ট কিছু দেখেছিল, কিন্তু তারপর আর কেউ ও কথা বলেনি। নার্সিংহোমের এই ঘরে তারা শুয়ে আছে, এখনো ভালো করে দেখা হয়নি। কিন্তু কান্না থামল। কান খাড়া করে শুয়েছিল পারমিতা। নার্সকে ফিরতে দেখে জিজ্ঞাসা করল, এখন কি করছে ও? কি আবার করবে, ঘুমোচ্ছে। নার্স চলে গেলেন। 36 ঘন্টা বাদে ভর দুপুরে স্নান করে পারমিতা তৈরি, শাড়ি জামায় স্বচ্ছন্দ। এর মধ্যে অনেকবার সন্তানকে দেখা হয়ে গেছে। কিরকম অসহায় হয়ে পড়ে আছে বেচারি। এত বড় শরীরটাকে সে পেটের ভেতরে বহন করেছিল এতকাল, তা ভাবতেই পারছিল না সে। এবার নার্স এলেন। এখনো 2 ঘন্টা আছে তো, যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? জবাবে পারমিতা শুধুই হাসল। ব্রেসিয়ার পড়েছেন? এমন উদ্ভট প্রশ্ন শুনবে আশা করেনি সে। এই নার্সটির মুখ খুব আলগা। যেদিন যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল সেদিন নার্সটি বলেছিলেন, কি করবেন ভাই, কষ্ট তো করতেই হবে, ভগবান যে মেরে রেখেছেন আমাদের, তেনারা ফুর্তি করেই খালাস, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন, আর মূর্তি মরণ সানাই বলার। ব্যথাটা তখন একটু কম ছিল, তাই প্রশ্ন না করে পারেনি পারমিতা। মানে? মানে কেন, সানাইওয়ালার গল্পটা জানেন না? মাথা নেড়ে না বলেছিল সে। নার্স বলেছিলেন, রাজসভায় বাজনা বাজাতো অনেক যন্ত্রীরা, কেউ ঢাক, কেউ ঢোল, কেউ সানাই, কেউ করতাল। তা একবার কি কারণে রাজামশাইয়ের মেজাজ খুব খারাপ ছিল। যন্ত্রীরা তো সে খবরটা জানতো না। রাজামশাই রাজসভায় ঢুকতেই তারা প্রতিদিনের মতো বাজনা বাজাতে লাগলো। সেই শব্দ শুনে রাজামশাইয়ের খারাপ হওয়া মেজাজ তো আরও খারাপ হলো। তিনি হুকুম দিলেন, দাও শাস্তি, যার যার যন্ত্র তার তার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দাও। আদেশ শুনে ঢাকি হাসছে, ঢোলওয়ালা হাসছে, করতাল বাদক নিশ্চিন্ত, শুধু সানাইওয়ালা ছুটে গেল রাজামশাইয়ের সামনে। মাটিতে লুটিয়ে পড়ে বেচারা কাঁদতে কাঁদতে বলল, রাজামশাই, এ কিরকম বিচার? রাজামশাই অবাক হলেন, বললেন, কেন, কি হলো? সানাইওয়ালা বলল, ওদের যন্ত্র বড় বলে ওরা বেঁচে গেল, আর মরতে মরণ সানাইওয়ালার। ওই অবস্থাতেও না হেসে পারেনি পারমিতা। সত্যি বলতে প্রবালকে তো কোনো কষ্টই ভোগ করতে হয়নি। 6 মাসের পর এটা করো না, ওটা করতে নেই, শুনে শুনে কান একেবারে ঝালাপালা। তারপর শরীরের যা অবস্থা হয়েছিল, উঠতে বসতে স্বস্তি নেই, নিজেকেই যেন চেনা যায় না। নার্স সামনে দাঁড়িয়ে আছেন। পারমিতা জিজ্ঞাসা করল, কেন বলুন তো? এখন কটা দিন ওটা পরবেন না, বুঝলেন? নিন, পাশ ফিরে শুয়ে পড়ুন। কেন? আরে বাবা, এখন আপনার ব্রেস্টে মিল্ক আসছে, চেপে রাখা ঠিক নয়। বলতে বলতে কট থেকে শিশুকে তুলে চাদরে মুড়ে নিয়ে এলেন পারমিতার সামনে। নিন, খুলে ফেলুন।
কেন? পারমিতার খুব ভয় করছিল নার্সের ধরার ধরন দেখে পড়ে না যায়। আপনাকে দেখিয়ে দিই কি করে দুধ খাওয়াবেন। বাচ্চা খেতে চাইলেই খাওয়াতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সব সময় অল্প অল্প করে দেবেন, বুঝেছেন? ব্রেস্টে বেশি দুধ জমে গেলে পাম্প করে বের করে দেবেন, ওভারফিডিং যেন না হয়। নিন, খুলুন, এই সময় লজ্জার কিছু নেই, বুঝলেন? অতএব ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করতেই হলো। এখন বক্ষ স্ফীত এবং ভারী, বৃন্ত শক্ত এবং সিক্ত। নার্স বললেন, এই তো, একে বলে কোলোস্ট্রাম। সাধারণত 2-3 দিন পর থেকে মিল্ক আসে। আচ্ছা, এই দেখুন, একে ঠিক এইভাবে শোয়াবেন, কেমন? আর আপনি শোবেন এর দিকে পাশ ফিরে। তবে দেখবেন একটুও যেন চাপ না লাগে ওর শরীরে, বুঝতে পারছেন তো? পারমিতা বাধ্য ছাত্রীর মতো মাথা নাড়ল। খাটে শোয়ার পরও নেতিয়ে ছিল সে। যেহেতু শরীর শক্তিহীন, বোধহীন, তাই নিজের অবস্থান সম্পর্কে কোনো চৈতন্য তার নেই। হঠাৎ তার ঠোঁটে চাপ লাগলো। মুখ ফিরিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু চাপটা জিভ পর্যন্ত পৌঁছল। এবার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। সে চাপটাকে সরিয়ে দেবার চেষ্টা করল প্রাণপণে, এবং সেটা করতে গিয়েই তার জিভ ভিজে গেল। জলের স্বাদে সে এখন কিছুটা অভ্যস্ত, কিন্তু এই স্বাদ তার থেকে লক্ষ গুণ আলাদা, অনেক মধুর। সে তৎক্ষণাৎ সেই অমৃত গলদ্ধকরণ করল 2-3 বার। তারপরেই শরীরে আরাম ছড়িয়ে পড়ে ঘুম, শুধুই ঘুম। পারমিতা দেখল আর টান নেই। বাচ্চার চোখ বন্ধই ছিল, এখন আরও স্থির। সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়েছে ততক্ষণে পারমিতার। এই অনুভূতির সঙ্গে এত দিনকার কোনো অভিজ্ঞতার তেমন মেইলই নেই। সেই কৈশোরের শুরুতে শরীরে পরিবর্তন আসা শুরু হলে নিজেকে নিয়ে যে বিব্রত হওয়ার পালা শুরু হয়েছিল, নিজের শরীরটাকে আড়াল করে রাখার মানসিকতা তৈরি হয়েছিল, তার অনেকটাই ভেঙে দিয়েছিল প্রবাল। সেই বিস্ফোরণে ক্রমশ অভ্যস্ত হওয়া পারমিতা জেনে নিয়েছিল যে শুধু ওই অনুভূতি, ওই অভিজ্ঞতা শুধুমাত্র প্রবালের সংস্পর্শেই সম্ভব হতে পারে। কিন্তু আজ তৃতীয় একটি মানুষ যেন তার সমস্ত শিকড় ধরে নাড়া দিল ওই কয়েকটি মুহূর্তে, যা এতদিন প্রবাল পারেনি। ওই নরম তুলতুলে দুর্বল ঠোঁটেই তার শরীর এবং মনের প্রতিটি কোষে অদ্ভুত সুখের বোধ ছড়িয়ে পড়ল আচম্বিতে। পারমিতা চোখ বন্ধ করে শুয়েছিল। নার্স হাসলেন। ঠিক আছে, এবার উঠে পড়ুন। আর হ্যাঁ, দেখবেন নিপিলে যেন কোনো রকম ইনফেকশন না লাগে। বাচ্চাকে খাওয়ানোর সময় সব সময় অ্যালার্ট থাকবেন। এখন থেকে আপনিই ওর জীবনদাত্রী, বুঝেছেন? ত্রস্তে সোজা হয়ে বসে উল্টো দিকে ফিরে জামা ঠিক করছিল পারমিতা। এতক্ষণ নিজের শরীর সম্পর্কে যে শৈথিল্য এসেছিল তা এক ঝটকায় কাটিয়ে উঠল। এখন তার বয়স 7 দিন। ঘুম এখনো তাকে ছাড়ছে না, সেই সঙ্গে খিদে। ঘুম যখন থাকে না তখনই খিদেটা খোঁচা মারে। আর সেই অবস্থায় সে একটু করে জানছে চিৎকার করতে হয়। চিৎকার যে কান্নার মতো শোনায় তা সে জানে না। মুখ হাঁ করে 2 হাত এবং পায়ে বিদ্রোহ এনে শব্দ করলেই সেই দুগ্ধ তার ঠোঁটের সামনে ধরা হয়। আহা, কি তৃপ্তি! সেই তৃপ্তির ব্যাপারটা সে এতদিনে জেনে গিয়েছে। দুটো নরম ঠোঁটে ঈষৎ শক্তি এসেছে, তাই দিয়ে প্রাণপণে সে সুধারস টেনে নিতে চায়। তার চোখে এখনো দৃষ্টি আসেনি, কিন্তু চোখের পাতা ক্যামেরার শাটারের মতো ওঠা পড়া করে। কিন্তু তার ঠোঁট এবং জিভ পৃথিবীর একটিমাত্র বস্তুর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে গিয়েছে। খিদে পেলেই তার সন্ধান ছাড়া সে আর কিছুই বোঝে না। শরীর যেমন নিচ্ছে তেমনি অসারে তার অনেকটাই বের করে দিচ্ছে। প্রস্রাব এবং বিষ্ঠা যখন শরীর থেকে বেরিয়ে আসে তখন সে এক ধরনের সংকোচন বোধ করে। একটু স্ফীত হয় তার নবীন নার্ভগুলো, এবং সেগুলো বার করে দিয়েই শরীরে এক ধরনের আরাম ছড়িয়ে পড়ে। গ্রহণ এবং বর্জনের মধ্যে কোন আরামটা যে সুখকর তা বোঝার মতো অনুভূতি তার তৈরি হয়নি। যখন সে ঘুমোয় তখন সে নিশ্চিন্ত, যখন জাগে তখন তার একমাত্র আকাঙ্ক্ষা সেই সুধাভাণ্ড খুঁজে পাওয়া,
যার জন্য ধুন্ধুমার কাণ্ড সে বাঁধিয়ে দিতে পারে। একটু একটু করে তার দৃষ্টিশক্তি এলো, চোখের পাতা সক্রিয় হলো এবং মানুষ বিচার করতে শিখল। যে তাকে জীবন শক্তির যোগান দেয়, যে কাঁদা মাত্র ছুটে এসে তাকে কোলে তুলে ধরে, তার সঙ্গে অন্য মানুষের পার্থক্য বুঝতে পারল ধীরে ধীরে। প্রবাল তাকে খিদের সময় তুলে ধরলে তাই সে শান্ত হয় না। বৃদ্ধ সুধাময় ছুটে এসে চুপচুপ করলেও সে চিৎকার থামায় না। এমনকি বৃদ্ধা মনোরমা এসে অতি সযত্নে কি হয়েছে কি হয়েছে বলে কোলে তুললে সে দু এক মুহূর্তের মধ্যে ধন্ধ কাটিয়ে দ্বিগুণ শব্দ ছুটতে থাকে। অসহায় মনোরমা, যিনি প্রবালের জন্মদাত্রী, তিনিও গলা তুলে পারমিতাকে ডাকেন। কি গো, কোথায় গেলে বৌমা? তাড়াতাড়ি এসো, বেচারার যে খিদে পেয়েছে। পারমিতা আসে এখন স্থির পায়ে, চাপা গলায় বলে, কি রাক্ষসে খিদে রে বাবা। মনোরমা বলেন, ছি মা, ওভাবে বলতে নেই। তারপর হাসেন, ঠিক বাপের ধরন পেয়েছে, খিদে পেলে সেও এমন কাণ্ড করত। পারমিতা এখন অনেক সহজ। মা হবার সুবাদে তার অনেক সংকোচ একটু একটু করে সরে গিয়েছে। একমাত্র শ্বশুর ছাড়া শিশুকে দুগ্ধদান করতে তেমন কোনো সংকোচ হয় না শাশুড়ি অথবা প্রবালের সামনে। অবশ্য ওই দুজন যদি একা থাকে তবেই। মা হবার স্বাভাবিক জড়তা কেটে যাওয়ার পর সে এখন শিশুর ব্যাপারে অনেক আপাত উদাসীন ব্যবহার করতে পারে। তবে এই বড় ফ্ল্যাটের যেখানেই থাকুক না কেন, তার একটা ইন্দ্রিয় যেন শিশুর কাছেই রেখে যায়। এই নিয়ে প্রবাল তার সঙ্গে অনেক রসিকতা করেছে, মাঝে মাঝে অভিমানও। পারমিতা হেসেছে। হঠাৎ যেন সে অনেক পরিণত হয়ে উঠেছে। এখন মাঝে মাঝেই সে প্রবালের মধ্যে একটা ছেলে মানুষকে দেখতে পায়, দেখে মজা পায়। প্রবাল আক্ষেপ করে বলে, মা হবার পরে তুমি কিরকম বদলে গেছো ধুত্তেরিকা। পারমিতা হাসি, কিছু বলে না। নিজের কাছেও সে অস্বীকার করতে পারে না এইভাবে কোনো মানুষকে সে কখনোই ভালোবাসতে পারেনি। এখন তার শরীর বেশ পরিণত। প্রথম দিন যখন কাত হতে পারল, তখন বিরাট খাটটার আশেপাশে কেউ ছিল না। কাত হতেই নিজেই অবাক, আর একটু টানতেই উপুর হয়ে গেল সে, এবং তখনই ভয় এলো। বুক পেটে চাপ লাগছে। এতদিন যে পৃথিবীটাকে চিত হয়ে দেখত, যেসব মানুষ তার কাছে আসত তাদের মুখ নিচু থেকে দেখতেই সে অভ্যস্ত ছিল। এখন হঠাৎ সে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে বিভ্রান্ত হলো। এই দেখায় অভ্যস্ত না থাকায় সে চিৎকার করে উঠল। এতদিনের কান্না আসতো খিদের কারণে, আজ আসলো ভয়ে। এই অনভ্যস্ত ভঙ্গিতে সে হাত পাও ছুটতে পারছিল না। চিৎকার শুনে ছুটে এলেন মনোরমা। নাতিকে ওই অবস্থায় দেখে তিনি তো একেবারে আনন্দে আটখানা। তখনই চেঁচামেচি শুরু করে দিলেন। স্বামী এবং বৌমাকে ডাকতে লাগলেন। এদিকে শিশু কেঁদেই যাচ্ছে। সবাই দৌড়ে কাছে এসে দৃশ্যটি দেখল। নাতি নিজে নিজে উপুর হতে পারছে বলে সুধাময় বললেন, সাবাস সাবাস। মনোরমা কোলে তুলে নিতেও কান্না থামল না, সচরাচর থামেও না। পারমিতার মুখে একটু গর্বের ছোঁয়া। এই প্রথম ছেলে খিদের জন্য কাঁদল না। কিন্তু সবাই খুব সমস্যায় পড়ে গেল। একবার যখন উপুর হতে শিখেছে, তখন আর খাটের এক জায়গায় স্থির হয়ে পড়ে থাকবে না, ও এখন বুকে হাঁটবে। অতএব কেউ কাছে না থাকলে খাট থেকে দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? অতএব খাটের চারপাশে বেড়া দেওয়া দরকার। একদিকের বেড়া সরিয়ে প্রয়োজনের সময় খাটে ওঠা যাবে। সুধাময় তো পারলে তক্ষুনি মিস্ত্রি ডেকে আনেন। শিশু অবশ্য এসবের কিছুই জানল না। সেই বিকেলেই সে দ্বিতীয়বার উপুর হয়ে সবাইকে আবার এক জায়গায় জড়ো করল। দ্বিতীয়বারে তার ভয় বেশ কিছুটা কমেছে। পৃথিবীটাকে ওপর থেকে দেখার মজা পেতে শুরু করেছে সে, কিন্তু ওইটুকুই। এই ফ্ল্যাটের 4টি মানুষের মনে পরস্পরের সম্পর্কে ভালোবাসা আছে। সম্পর্ক তাই চমৎকার, সেই সঙ্গে আধুনিকতার ছোঁয়াও। সুধাময় নিজে দোকান থেকে চাইল্ড কেয়ার জাতীয় বই এনে দিয়েছেন পারমিতাকে। একদিন এক শিশুরোগ বিশেষজ্ঞকে ডেকে এনে দেখিয়েছেন যে 7.5 পাউন্ড শরীর নিয়ে যে পৃথিবীতে এসেছিল, সে ঠিকঠাক বড় হচ্ছে কিনা।
ভদ্রলোক ওদের নিশ্চিন্ত করেছিলেন, কিন্তু সেই সঙ্গে বলে দিয়েছিলেন যে ওই বারের সময় মাতৃদুগ্ধই শিশুর একমাত্র খাদ্য হতে পারে না। তিনি আহার্যের তালিকা তৈরি করে দিয়ে গেছেন। রাত্রে প্রবাল বলল, তুমি এবার ব্রেস্ট মিল্ক দেওয়া বন্ধ করো, বুঝেছ? পারমিতা হাসল। কেন? প্রবাল গম্ভীর হয়ে বলল, দুটো কারণে। প্রথমটি তো ডাক্তারের মুখেই শুনেছ, ইটস নট সাফিসিয়েন্ট। কোথায় যেন পড়েছি যে সার্টেন উইকের পর বাচ্চার দাঁতের পক্ষেও ক্ষতিকর। আর দ্বিতীয়ত তোমার পক্ষেও। অবাক হল পারমিতা। মানে? প্রবাল হতাশ ভঙ্গিতে বলে, এই জন্যেই বাঙালি মেয়েদের কিচ্ছু হলো না, বুঝলে? এককালে বলতো 20তেই বুড়ি। কেন বলতো জানো? এই বয়সেই 3টি বাচ্চা হয়ে যেত। তারা মায়ের দুধ খাওয়ার সুবাদে বুকটাকে একেবারে ছিবড়ে করে দিত। বুকের সৌন্দর্য ঠিক রাখার চেষ্টা এদেশের মেয়েরা তো আগে কখনো করতই না। ভগবান আমাদের ওই সৌন্দর্য দেননি, তোমাদের দিয়েছেন। সেটা ঠিকঠাক রাখবে না কেন? কথাটা যে পারমিতার মনেও আসেনি তা নয়। ইদানিং শিশুর মাড়ি বেশ শক্ত হয়েছে, তার বুকে চাপ পড়ছে, মাঝে মাঝে ব্যথাও লাগছে, সেই সঙ্গে বিরক্তিও। কিন্তু ওকে দেখলেই মনটা আনন্দে ভরে যায়। ও যখন হামা দেবার চেষ্টা করে বা খাটের কাছে যেতেই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ফিক ফিক করে হাসে, তখন মনে হয় ওর জন্য বুঝি আকাশ ছোঁয়া যায়। কিন্তু প্রবালের কথাগুলি শোনার পর নিজের দিকে তাকিয়ে বড় অস্বস্তি হতে শুরু করল। প্রবাল বলে, এবং সে নিজেও জানে, সে সুন্দর। এই সৌন্দর্য যখন বয়সের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে তখন আক্ষেপ থাকবে না, কিন্তু অকালে নষ্ট করার কোনো যুক্তি নেই। পারমিতাকে না বলেই ডাক্তারের নির্দেশ মতো সুধাময় কৌটার দুধ নিয়ে এলেন। মনোরমা বললেন, এখনই গরুর দুধ দেওয়া ঠিক হবে না, বুঝলে? পেট ছাড়তে পারে, আর খাঁটি দুধ তো পাওয়াই যায় না। বরং কৌটার দুধই দাও ওকে। সেই আয়োজনই হলো। খিদের কান্না শুরু হলে সযত্নে দুধ তৈরি করে শিশুর মুখে তা ঝিনুকে তুলে ফেলে দেওয়া হলো সামান্য। জিভ দিয়ে সেটা টেনে নিয়েই থমকে গেল শিশু। তারপর শুরুত করে বের করে দিল সেটা। যতবার তাকে খাওয়াবার চেষ্টা করা হলো ততবার সেই একই বিদ্রোহ এবং সেই সঙ্গে কান্না। বাধ্য হয়ে জামার বোতাম খুলতে হলো পারমিতাকে। আর সেই পরিচিত স্পর্শ পাওয়া মাত্র শিশু পুলকিত। মনোরমা ডাক্তারকে ফোন করলেন, নির্দেশ শুনলেন, তারপর হাসি মুখে বৌমার ঘরের দিকে এগিয়ে গেলেন। বললেন, বুঝলে বৌমা, ডাক্তারবাবু বললেন অত মায়া করলে চলবে না। খিদের নাম হলো বাবাজি, খিদে পেলে আপসেই খাবে। পারমিতার কানে কথাগুলো খুব নিষ্ঠুর শোনালো, কিন্তু সে কিছু বলল না। এখন সে সহজেই উপুর হয়, দুপা পিছনে ঠেলে বুকে হাঁটার চেষ্টা করে। তার দৃষ্টিতে রঙের তারতম্য বোঝার ক্ষমতা আসছে। সে স্পর্শ বুঝতে পারে। ঘুমের সময় পারমিতা বা মনোরমার স্পর্শে সে চুপচাপ থাকে, কিন্তু প্রবাল বা সুধাময় তাকে ঘুম পাড়াবার চেষ্টা করলেই সে আপত্তি জানায়। এমনকি ঘুমের মধ্যে মাঝে মাঝে সে পার্থক্যও ধরে ফেলে। এরই সঙ্গে আরেকটি অনুভূতি জোরদার হয়ে উঠেছে ওর, সেটা হলো গন্ধ। মায়ের গায়ের গন্ধ তার ভীষণ পরিচিত। যখন তার দৃষ্টি ভালো আসেনি তখন থেকেই এই অনুভূতিটা জন্ম নিয়েছিল। এখন চোখ বন্ধ অবস্থায় নিজের মাকে আলাদা করে চিনে নিতে একটুও দেরি হয় না তার। সেদিন দুপুরের পর মনোরমা তাকে একটু সাজিয়ে দিলেন। এখন দুধ খাওয়াবার সময়। খুব যত্নের সঙ্গে গুনগুনানি গান শুনিয়ে ঝিনুকে দুধ তুলে মুখে দিতেই আবার বিক্ষোভ শুরু হয়ে গেল। তারপর তারস্বরে কান্না। মনোরমা ইশারায় পারমিতাকে ডাকলেন। পারমিতা তৈরিই ছিল। শিশু মায়ের কোলে যেতেই চুপ করে গেল। তার মুখ বারংবার দুগ্ধ ভাণ্ডের সন্ধান করতে লাগল। এতদিনে সে জেনে গিয়েছে মায়ের কোলে শুয়ে কিভাবে অমৃতের উৎসে পৌঁছতে হয়। এখন খিদের সময়ে সে সেই চেষ্টাই করল। জামা খোলাই ছিল, সে সহজেই পরিচিত গন্ধ পেল, সেই সঙ্গে স্পর্শ। চোখ বন্ধ করে অধীর এবং ব্যগ্র ঠোঁট নিয়ে গেল বৃন্তমূলে। সুধার আশায় সেটি চট করে ঠোঁটের ভিতরে নিয়ে আসতেই একটা তীব্র তিক্ত স্বাদ ছড়িয়ে পড়ল মুখে।
এমন অনুভূতি তার কখনো হয়নি। এক ঝটকায় মুখ সরিয়ে নিতে মনোরমা হেসে ফেললেন। শিশু জিভ দিয়ে ঠোঁট পরিষ্কার করার চেষ্টা করল। এই মুহূর্তে সে সেই পরিচিত গন্ধ পাচ্ছে না, কিন্তু স্পর্শ এবং দর্শনের সুবাদে বুঝতে অসুবিধা হচ্ছে না যে সে সঠিক জায়গাতেই আছে। তবে কেন এমন স্বাদ? সে আবার সাগ্রহে মুখ বাড়াল। এবার ঈষৎ অমৃতের সঙ্গে সেই তেতো স্বাদ, নাকি এতদিনকার অমৃত আজ তেতো হয়ে গেল? সে মুখ ফিরিয়ে নিল প্রচণ্ড অভিমানে। তার শরীর নিংড়ে কান্না ছিটকে এলো। মনোরমা তাকে তুলে নিলেন নিজের কোলে, বললেন, হাহারে, খুব কষ্ট হচ্ছে তো, দাঁড়াও, তোমাকে ভালো দুধ খাইয়ে দিচ্ছি। ওই তেতো বিচ্ছিরি পচা দুধ ও খেতে নেই। নাও সোনা, তুমি ভালো দুধ খাও। ঝিনুকে তুলে কৌটোর দুধ নিয়ে এলেন তিনি শিশুর ঠোঁটে। সেই দুধের কয়েক ফোঁটা ঠোঁটে পড়তেই তিক্ত স্বাদ যেন একটু চাপা পড়ল। শিশু আবিষ্কার করল এতে অন্তত সেই তিক্ততা নেই। খিদের দমকে সে গলত্থকরণ করে নিল বেশ অনেকটা। জীবনের প্রথম পাটে যে অমৃত ভাণ্ডারের সন্ধান তাকে দেওয়া হয়েছিল, যাতে সে জীবন খুঁজে পেয়েছিল, যাকে আঁকড়ে ধরে সে স্বস্তি পেত, আজ যে তার মুখে নিমপাতার রস বুলিয়ে দেওয়া হয়েছে, এই কথা তো তার জানার নয়। সে যখন ঘুমিয়ে পড়ল তখন তার মনের গভীরে একটা স্বপ্নের গাছ শেকড় নামালো। আজ এই মুহূর্তে সে একটি স্বপ্ন দেখছে, একটি বৃন্তের স্বপ্ন, যে বৃন্ত থেকে অমৃতের ধারা বের হয়। সারা জীবন ধরে সে এই একটি স্বপ্ন হয়তো দেখে যাবে, কিন্তু অমৃতের বৃন্তে নিমপাতার রস মধ্য পথেই যে মাখিয়ে দেওয়া হয়, এই সত্য জানতে তার একটা জীবন কেটে যাবে। চারপাশে হইচই, ব্যস্ততা, অনেক মানুষের আনাগোনায় বাড়িটা যে আজ জমজমাট তা সে আন্দাজ করতে পারছে, কিন্তু মস্তিষ্ক ধরে রাখার শক্তি অর্জন করেনি। সে আজ জানে না কেন এই বিশাল ফ্ল্যাট বাড়ির ছাদে প্যান্ডেল খাটানো হয়েছে, কিন্তু অনেক মিষ্টি মহিলার কোল তাকে প্রীত করছে। বেশ মজা লাগছে তার। চারধারে হুল্লোড়ে কথাবার্তা, যা সচরাচর এই ফ্ল্যাটে হয় না। এরই মধ্যে পারমিতা তাকে সাজিয়েছে পরিপাটি করে। এই প্রথম পাজামা এবং দামি আরতির পাঞ্জাবি পরেছে সে। ইতিমধ্যে বেশ বড় হওয়া চুলগুলোয় ঝুঁটিও বাঁধা হয়েছে। সাজাবার সময় পারমিতা হেসে বলেছে, আজ আমার টুকলু ভাত খাবে, আমার টুকলু সোনা। টুকলু শব্দটাকে ইতিমধ্যে সে চিনে ফেলেছে। পারমিতা এবং প্রবাল তাকে ডাকে টুকলু বলে। এই শব্দটি শুনলেই সে ঘাড় ফেরায়, হাসে, ওরাও খুশি হয়। যদিও মনোরমা তাকে ডাকেন গোরা বলে, কিন্তু তিনি ক্রমশ হার মানছেন টুকলুর কাছে। সাজগোজের পর সে কোলে কোলে ফিরছিল। এই মুহূর্তে পারমিতার অভাব সে যেন বোধ করছিল না। যার কোলে সে ছিল সে বলে উঠল, কি ভালো ছেলে গো, একটুও কান্নাকাটি নেই। এটা যে প্রশংসার কথা তা সে যেন আন্দাজ করেছে। তাকে কোলে নিয়েছিল যে, সে একটু জোরেই চেপে ধরেছিল। নরম বুকের চাপে হাঁসফাঁস করতে করতেই আর একজন তাকে কোলে টেনে নিল। আলতো করে তাকে ধরে রাখায় সে বেশ আরাম পেল, এবং তখনই তার মনে পারমিতার স্পর্শ ভেসে এলো। হঠাৎই যে তাকে কোলে নিয়েছিল সে চিৎকার করে উঠল, ও মিতালি, আরে দেখো দেখো, তোমার ছেলে কি করছে, একবার দেখো। এই, এত অসভ্য কেন রে তুই? সবাই এদিকে তাকিয়ে হেসে ফেলল। টুকলুর হাত মেয়েটির বুকের উপর। শাড়ি সরিয়ে সে বুকের আড়াল খুলতে চেষ্টা করছে। একজন বলে উঠল, এখনই এই, তাহলে বড় হয়ে কি হবি রে? আবার হাসির ফোয়ারা উঠল। একজন বয়স্কা বললেন, বেচারার নিশ্চয়ই খিদে পেয়েছে, তুমি ওকে একটু খাইয়ে দাও পারমিতা। ঘণ্টাখানিক আগেই তোকে আধবাটি খাওয়ালাম। পারমিতার খুব খারাপ লাগছিল ছেলের এই আচরণ। সে কপট ধমক দিল, এই টুকলু, ভালোভাবে থাকো। কেন, ওকে তুমি ব্রেস্ট মিল্ক দাও না? প্রৌঢ়া জিজ্ঞাসা করলেন। না না।
দ্রুত ঘাড় নাড়ালো পারমিতা। সে তো অনেক কাল বন্ধ করে দিয়েছি। ছাড়াতে পারলে? এমনি হয়নি, নিম পাতা কুইনাইন মাখিয়ে তবে ছাড়াতে হয়েছে। যার কোলে ছিল সে একটু ঠোঁট কাটা, বলল, হ্যাঁ সেই জন্যই এখনো খুঁজে বেড়াচ্ছে। একজন বললে, ছেলে বলেই খুঁজছে, মেয়ে হলে আর খুঁজতো না। সঙ্গে সঙ্গে হাসির তুবড়ি ফাটল। পারমিতার ভীষণ রাগ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার উপায় নেই। মনোরমা সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলেছিলেন। এবার সেখানে ডাক পড়ল। এই উৎসবে পারমিতার ভাই প্রধান ভূমিকায়। সে টুকলোকে প্রথম অন্ন খাওয়াবে। ধুতি পাঞ্জাবি পরে সে আসনে বসে বলল, টেবিল চেয়ারে বসে কিন্তু মুখে ভাত করানো উচিত, বুঝলি? আজকাল তো কেউ মাটিতে বসে ভাত খায় না। একজন মহিলা বললেন, আজকাল তো ভাই মুখে ভাত দেওয়ারও কোনো মানে হয় না। মনোরমা আপত্তির ভঙ্গিতে জানতে চাইলেন, কেন? বাহ, 3 মাস বয়স থেকেই তো দুধ ছাড়া, যা ওদের গুলে খাওয়ানো হয় টিন থেকে বের করে, তাতেই তো ভাত ময়দা রয়েছে। ভদ্রমহিলা জানালেন, তা হোক, দেখে তো আমাদের ভাত বলে মনে হয় না। মনোরমা যুক্তি দেবার চেষ্টা করে টুকলুকে তার মামার কাছে নিয়ে এলেন। পারমিতা বলল, মা, ওর দাদুকে ডাকবেন না? মনোরমার খেয়াল হলো, তিনি জিভ কাটলেন। সকাল থেকে 4 বার বলেছে আমাকে, ভালো কথা মনে করিয়ে দিয়েছ বৌমা, কেউ একজন ডাকো না ওকে। ডাকতে হলো না। পাশের ঘরে সম্ভবত কান পেতেই ছিলেন সুধাময়। দরজায় এসে দাঁড়াতেই বললেন, কই আমার দাদু ভাই কই? হ্যাঁ, ওকে কেউ টোপরটা পরিয়ে দাওনি? তারপর উত্তরের প্রত্যাশা না করে তিনি নিজেই চলে এলেন তার কাছে। মেয়েরা সরে তাকে জায়গা করে দিল। তাকে দেখা মাত্র টুকলু কোল পরিবর্তন করতে চাইল। মনোরমা আর ধরে রাখতে পারছিলেন না। নাতিকে কোলে নিয়ে খুবই খুশি হলেন সুধাময়। বললেন, আমার কোলেই থাকুক, ওকে তুমি বরং এইভাবেই খাইয়ে দাও। পারমিতার অল্প বয়সী ভাইয়ের এমন পরিবেশে স্বস্তি হচ্ছিল না। এই প্রস্তাবে সে সঙ্গে সঙ্গে সায় দিল। টোপর পরানো মাত্র স্থির হয়ে গেল টুকলু। শাঁখ বাজল, তার চোখের সামনে প্রদীপ ধরা হলো। আর সুধাময় পকেট থেকে একটা সোনার হার বের করে পুত্রবধূকে দিয়ে বললেন, ওর গলায় এটা পরিয়ে দাও বৌমা। পারমিতা প্রতিবাদ জানাতে চাইল। এ কি করেছেন বাবা? ঠিকই করেছি, ও আমার নাতি, তোমার ছেলে হতে পারে, কিন্তু ও আমার বংশের উত্তরাধিকারী। এই হার ওর গলায় থাকবে। হার পরানো হতেই টুকলু সেটা ধরে টান দিল, কিন্তু তার নজর তখন সামনে সাজানো 32 বাটি থালার দিকে। তাতে নানান ধরনের খাবার সাজানো। মনোরমা এবার একটি ট্রে নিয়ে এলেন টুকলুর সামনে। তাতে একটি কলম, ধান, টাকা, লোহা আর বই সাজানো। সুধাময় বললেন, দাদু ভাই, হাত বাড়িয়ে একটা কিছু ধরো তো দেখি। ট্রেটা এমনভাবে সামনে দোলানো হচ্ছিল যে খাবার থেকে দৃষ্টি সরাতে বাধ্য হলো টুকলু। চট করে বাঁ হাত বাড়িয়ে সে লোহার টুকরোটা ধরল। সুধাময় চেঁচিয়ে উঠলেন, যা হয়ে গেল, হে বেটা নির্ঘাত ইঞ্জিনিয়ার হবে। হিস, আমি ভেবেছিলাম ও কলম ধরবে, পণ্ডিত হবে। মনোরমা বললেন, আমি ভেবেছিলুম দাদু ভাই টাকা ধরবে। সুধাময় খিচিয়ে উঠলেন, তুমি তো টাকা ছাড়া আর কিছু ভাবতেই পারো না। মনোরমা খোঁচাটা আপাতত হজম করলেন। ট্রে সরিয়ে নেওয়া হলো। মামাকে বলা হলো ভাগ্নের মুখে সামান্য পায়েস তুলে দিতে। পারমিতার ভাই একটা চামচের অর্ধেক পায়েস তুলে মুখের দিকে নিয়ে যেতেই সে মুখ ঘুরিয়ে নিল। 3-4 বার এই রকম চেষ্টা বিফলে গেলে সবাই মিলে তাকে ভোলাতে চেষ্টা করল। শেষ পর্যন্ত সুধাময় বললেন, তোমরা এভাবে বলছো বলে আমার দাদু ভাই আরো ঘাবড়ে যাচ্ছে। দেখো, আমি বলছি,
দাদু ভাই, হা করো, তুমি আজ ভাত খাবে যে দাদু ভাই। উত্তরে টুকলু ধর্মড়িয়ে উঠে তার কোল থেকে নেমে যেতে চাইল মেঝেতে। কি মনে করে সুধাময় তাকে সন্তর্পণে নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে 32 বাটি খাবারের সামনে চলে এলো ছেলে। বাবু হয়ে বসে দুহাত বাড়িয়ে বাটি থেকে একসঙ্গে খাবার তুলে মুখে ঢোকাবার চেষ্টা করতে লাগলো। মনোরমা হা হা করে উঠলেন। সুধাময় বললেন, মুখে তো গেছে, ব্যাস হয়ে গেছে অন্নপ্রাশন। তারই জন্য সাজানো খাদ্য সামগ্রীর জন্য হাত বাড়িয়ে টুকলু আবিষ্কার করলেও তাকে খেতে দেওয়া হলো না। পারমিতা তাকে ছোঁ মেরে কোলে তুলে নিয়ে পা বাড়ালো। চিল চিৎকার করেও কারো মন গলাতে পারল না টুকলু। পাশের ঘরে নিয়ে এসে সারা শরীরে এঁটো মাখা ছেলেকে শাসন করতে করতে মুছিয়ে দিচ্ছিল পারমিতা। খুব রাক্ষস হয়েছ না, সব খাবে তুমি, সংযম বলে কিছু নেই, বেশি খেলে পেট খারাপ হলে তখন কে সামলাবে? কিন্তু এসব কথা ওর মর্মে পৌঁছচ্ছিল না। তার কান্না আরো জোরদার হচ্ছিল। মনোরমা দুধ কুলে নিয়ে এলেন। নিশ্চয়ই খিদে পেয়েছে ওর বৌমা, নাও খাইয়ে দাও। রাগত ভঙ্গিতে ছেলেকে দুধ খাওয়াতে বসল পারমিতা, কিন্তু মুখে দুধ দিতেই সে পুচ করে বের করে দিচ্ছে, আর সেই অবকাশে কান্না। পাশের ঘর থেকে ভিড়টা তখন এই ঘরে চলে আসছে। অনেকে অনেক রকম স্বরে ভোলাতে চাইছে টুকলুকে। পারমিতা দাঁতে দাঁত চেপে বলল, এমন জেদি হয়েছে না, একটু বড় হলে ঠাস ঠাস করে মারতাম। মনোরমা বললেন, ছি বৌমা, আজকের দিনে এসব কথা বলো না। কি করব মা, মাথা খারাপ হয়ে যায় আমার। পারমিতা আবার দুধ খাওয়াতে গিয়ে বিফল হলো। সেই পৌঢ়া মহিলা বললেন, তোমরা বাবা অনেকেই মাথা খারাপ করে ফেলো। আগেকার দিনে 5-7টা করে বাচ্চা হতো, তাদের মায়েরা তো ঠিকই থাকতো। মনোরমা বললেন, আমার শাশুড়ির 8টি ছেলে মেয়ে। পারমিতা চোখ বন্ধ করে বলল, তারা সব দেবীর অংশ। সুধাময় দরজায় এলেন। কি ব্যাপার, হ্যাঁ, ওইটুকু বাচ্চাকে শান্ত করতে পারছো না তোমরা? আশ্চর্য, মা ঠাকুমা হয়েছ কি করতে, হ্যাঁ? তিনি ফিরে গেলেন। পারমিতা বলল, কি করি বলুন তো মা, আজ ইচ্ছে করে বদমাইশি করছে, রাগ হয় কিনা বলুন। সেই পৌঢ়া মহিলা উপদেশ দিলেন, বুকের দুধ দাও, বুঝেছ, চুপ করে যাবে। মনোরমা মন্তব্য করলেন, সেটা এখনো আছে নাকি? সেই পৌঢ়া মহিলা বললেন, এত তাড়াতাড়ি তো বন্ধ হবার কথা নয়। হঠাৎ ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো পারমিতা। তাকে উঠতে দেখে কান্না সামান্য কমল। প্রতিটি ঘরেই আজ অতিথি। সে সোজা বাথরুমে ঢুকে গেল। দরজা এক হাতে বন্ধ করে জামা খুলল। নাও খাও খাও, আমাকে শুষে ছিবড়ে না করতে পারলে তো তোমার শান্তি নেই। কি কুক্ষণে যে পেটে ধরেছিলাম। বলতে বলতে সে হঠাৎ চুপ করে গেল। বহুদিন পরে পরিচিত সুধাভাণ্ড পেয়ে পাগলের মতো টুকলু চোখ বন্ধ করে খাওয়া শুরু করেছিল। কিন্তু আস্তে আস্তে ঠোঁটের চাপ কমল, চোখ খুলে গেল। যেন নিজেই বেশ অবাক হয়ে গেছে সে। বৃন্ত থেকে মুখ সরিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে সেদিকে। ছেলের চোখে এমন দৃষ্টি কখনো দেখেনি পারমিতা। তার বুকে ইদানিং দুধ যে বেশি সঞ্চারিত হচ্ছে না তা সে জানে, কিন্তু এমন শূন্য হয়ে গেছে তা তো সে বুঝতে পারেনি। চটপট নিজেকে ঠিক করে বাথরুমের দরজা খুলে বেরোলো পারমিতা। টুকলু একদম চুপ হয়ে গেছে। তার নাম রাখা হলো প্রবর। অভিধান ঘেঁটে শব্দটি খুঁজে বের করেছেন সুধাময়। নাম শুনে প্রথমেই আপত্তি করেছিলেন মনোরমা। এ আবার কিরকম নাম, হ্যাঁ, শুনিনি তো কখনো। সুধাময় মাথা নেড়েছিলেন। শুনবে কি করে, হ্যাঁ, একদম আনকমন নাম হবে। পারমিতা জিজ্ঞাসা করেছিল, মানে কি? মানে হলো শ্রেষ্ঠ, অত্যুৎকৃষ্ট,
ওই যে কথায় বলে না, ধার্মিক প্রবর, শুনেছ তো? মনে ধরেনি পারমিতারও। সে এতদিন ধরে রবীন্দ্রনাথ খেটে নামের একটা তালিকা তৈরি করেছে। একবার এটা পছন্দ হয় তো অন্যবার ওটা। প্রবর শব্দটা প্রথমে কেমন খটোমটো লাগলো তার। প্রবীণ নামটি তবু চেনা, কোনো চমক নেই, তবু চলে, কিন্তু প্রবর যেন থমকে যাওয়ার মতো। কিন্তু একটু আড়ালে প্রবালের সঙ্গে কথা বলতে গিয়ে সে বুঝল প্রতিবাদ করে কোনো লাভ হবে না। প্রবাল বলল, বাবা নাতির নামকরণ করেছেন, ওইটিই থাক। আর সত্যি তো, নামটা তো কমন নয়। পারমিতা এতদিনে স্বামীর স্বভাব বুঝে গেছে। বাবা মায়ের কোনো কিছু যদি ওর অপছন্দও হয় তাহলেও মুখের উপর বলবে না। অনেক রাত্রে সে এই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়াও করেছে, কিন্তু প্রবালের একটাই কথা, একটু মানিয়ে নাও না, বাবার তো বয়স হয়েছে, আর কতদিনই বা থাকবেন। মাঝে মাঝে এইসব কথা শুনলে স্বামীর সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। সুধাময় এখন ৬৮-তে, আজকাল ৮০ পর্যন্ত অনেকেই ঠিকঠাক বেঁচে থাকেন। অতএব বয়স দেখিয়ে অজুহাত তৈরি করাটা বোকামি। কিন্তু একথা প্রবালকে বলে কোনো লাভ নেই। অতএব টুকলুর পোশাকে নাম হয়ে গেল প্রবর। বাপের সঙ্গে প্রাথমিক মিলও থাকল। আজ প্রবর প্রথম স্কুলে যাচ্ছে। এই নিয়ে বাড়ি শুদ্ধ সবার খুব ভয় ছিল। যা জেদি ছেলে, একবার যদি বেঁকে বসে তাহলে ওকে নিয়ে কে আর স্কুলে যাবে। কদিন ধরে সুধাময় অনেক গল্প বলে নাতির মন নরম করার চেষ্টা করেছেন। পারমিতা সিঁটিয়েছিল ৩ বছরের ছেলের মুখে রাজ্যের পাকা পাকা কথা শুনে। রাত ১১টা পর্যন্ত জেগে বসে থাকে। এই নিয়ে প্রবালের সঙ্গে প্রায়ই ঝামেলা হয়। সেই ছেলে যদি একবার বলে বসে যে যাব না, তাহলে তো হয়ে গেল। কিন্তু সকালে ইউনিফর্ম পরানো মাত্র প্রবর খুব খুশি। দাদুর হাত ধরে বেরিয়ে পড়ল পাড়ার নার্সারি স্কুলের জন্য। নতুন ক্লাস, প্রবরের মতোই সকলে। সুধাময় দেখলেন নাতি গটগট করে হেঁটে চলে যাচ্ছে তার সঙ্গে। একেবারে ক্লাসরুমে বসিয়ে দিয়েও তার সংশয় যায়নি। তিনি বসে রইলেন স্কুলের সামনের রকে। যদি চিৎকার কান্নাকাটি ভেসে আসে তাহলে তৎক্ষণাৎ ছুটে যাবেন। কান্নাকাটি হচ্ছে বটে, তবে তা তার নাতির নয়। প্রথম দিন ৮টা থেকে ১০টা, ২ ঘন্টা যেন কাটতেই চাইছিল না সুধাময়ের। নাম ডেকে স্কুলের গেটে দাঁড়িয়ে দিদিমণি যখন সদ্য ছাত্রদের গার্জিয়ানদের হাতে তুলে দিচ্ছেন, তখন প্রবর ঘুরে তাকালো। দিদিমণির দিকে তাকিয়ে কচি গলায় জিজ্ঞাসা করল, আমি এখন থাকতে পারবো না এখানে? এখানে থেকে তুমি কি করবে? তোমার তো ছুটি হয়ে গেছে আজ। দিদিমণি যেন মজা পেলেন। আমি যদি ছুটি না নিই? প্রবর প্রশ্ন করল। দিদিমণি এবার সুধাময়ের দিকে তাকালেন। বেশি কথা বলে না? সুধাময় বললেন, চলো দাদু। কিন্তু দেখা গেল সবার সব ধারণাকে উল্টে দিয়ে প্রবর একেবারে স্কুলের নেশায় পড়ে গেছে। বৃহস্পতি আর রবিবার স্কুল বন্ধ থাকে বলে তার খুব রাগ। দিদিমণি ক্লাসে যা বলেন তার প্রতিটি শব্দ সে মনে রাখে, আর এই কারণে মায়ের সঙ্গে তার রীতিমতো ঝগড়াও হয়। তৃতীয় দিনেই সে এসে বলেছিল, তুমি কিচ্ছু জানো না মা। কি কি বললি? আমি কিছু জানি না? রেগে গিয়েছিল পারমিতা। তোর দিদিমণি যা বলবে তাই ঠিক? হ্যাঁ, 2 দিনের মধ্যেই বড় বড় কথা বলা হচ্ছে তোমার, না? ঠিকই তো, তুমি তো শুধু আমাকেই পড়াও, আর দিদিমণি ক্লাসের 30 জনকে পড়ায়। তাহলে কে বেশি জানে? বলো বলো এবার। পারমিতার সামনে ছবি আঁকার খাতা, তার দ্বিতীয় পাতায় শ্রীমানের কাঁচা হাতে ঘোড়ার ছবি আঁকা। সেটাকে অবশ্য ঘোড়া না বলে দিলে বোঝা সম্ভব নয়। সেই ঘোড়ার পেটের তলায় একটা বিরাট ডিম এঁকেছে প্রবর। বিপত্তি সেই কারণেই। ছবি দেখে হেসে ফেলেছিল পারমিতা, বলেছিল, দূর বোকা, ঘোড়ার ডিম হয় না। ছেলে গম্ভীর মুখে জবাব দিয়েছে, হয়। হয় মানে? পাখির ডিম হয়,
মুরগির ডিম হয় যখন, তখন ঘোড়ারও ডিম হয়। হারে ধুর, পাখি, মুরগি, হাঁস সবই হলো দুপেয়ে জন্তু, বুঝলি? আর ঘোড়া, গরু, মোষ, বাঘের হলো 4 পা, এদের একেবারে বাচ্চা হয়। তোর দিদিমণি দেখেছে ছবিটা? হ্যাঁ দেখেছে, তুমি কিচ্ছু জানো না। তা তোর দিদিমণি এটা দেখে কিছু বলেননি? আরে বলবে কেন, দিদিমণি তো বলেছে যে ঘোড়া আর ঘোড়ার ডিম আঁকতে। পারমিতা আর পারল না, হো হো করে হেসে উঠল। সেই হাসি শুনে মনোরমা সরে এলেন। কি হলো? হ্যাঁ বৌমা, এত হাসির কারণ কি? এই দেখুন না মা, আপনার নাতিকে দিয়ে স্কুলে ঘোড়ার ডিম আঁকিয়েছে। পারমিতা নিজেকে সামলালো। আজকাল স্কুলে বোধহয় এইসবই শেখানো হয়। মনোরমাও ছবি দেখে হাসলেন। তাকে প্রবর জিজ্ঞাসা করল, কি ভুল হয়েছে? পারমিতাই ছেলেকে জবাব দিল, বলল, ঘোড়ার ডিম হয় না, বুঝলি? ঘোড়া হলো 4 পেয়ে জন্তু। দুপা যাদের, তাদেরই শুধু ডিম হয়? অন্যমনস্কভাবে মাথা নেড়ে হ্যাঁ বলল পারমিতা। তাহলে ঠাকুমার ডিম হয়েছে আর তোমারও ডিম হয়েছে, তোমাদেরও তো 2 পা। মনোরমার চোখ কপালে উঠেছে। তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। স্তব্ধ হয়ে গেল পারমিতা। তারপর গম্ভীর গলায় বলল, মানুষের ডিম হয় না। ব্যাপারটা নিয়ে খুব ধন্ধে পড়ে গেল প্রবর। তখনই স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞাসা করতে পারলে সে খুশি হতো। তার দিদিমণির বয়স কম, দেখতেও সুন্দর, রোজ নতুন নতুন শাড়ি পরে। তাকে খুব ভালোবাসে দিদিমণি, মাথায় হাত বুলিয়ে দেয়। একদিন তার ওয়াটার বটলের মুখটা খুলছিল না, দিদিমণি এগিয়ে এসে নিজে সেটা খুলে তাকে জল খাইয়ে দিয়েছিল। সেটা দেখে একটা মেয়ে বায়না করেছিল যে তাকেও খাইয়ে দিতে হবে। দিদিমণি মেয়েটার মাথায় হাত বুলিয়ে নিজের চেয়ারে ফিরে গিয়েছিল। এটা দেখে আরও ভালো লেগেছিল প্রবরের। দিদিমণি তাই ভুল বলতেই পারে না। মা কিছুই বোঝে না, কথাটা সে বাবাকেও বলতে শুনেছে। পরদিন স্কুলে গিয়েই দিদিমণির সামনে চলে এলো সে। দিদিমণি, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই। ভদ্রমহিলা হাসলেন। এই ছবিটা ভুল। খাতা খুলে সে দেখালো। না তো, খুব ভালো হয়েছে, তবে ঘোড়ার চেহারাটা কিন্তু আরো ভালো করতে হবে, বুঝেছ? মা কিচ্ছু জানে না। কেন? এ কথা কেন মনে হলো তোমার? মা বলেছে যে তুমি কিচ্ছু জানো না, ঘোড়ার নাকি ডিম হয় না। ও এই কথা, আসলে আমরা এই ছবিটা মজা করে এঁকেছি, বুঝেছ? কিন্তু মা বলল যাদের 4টে পা আছে তাদের ডিম হয় না, ডিম হয় তাদের যাদের শুধু 2 পা আছে। তাহলে মানুষের ডিম হবে না কেন বলো? ভদ্রমহিলা একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক কথা। তা তোমার মা কি বললেন? মা তো কিছুই জবাব দিতে পারেনি। আচ্ছা শোনো, তুমি বড় হলে বুঝতে পারবে, ডিম কিন্তু সবার হয়। কোনো কোনো ডিম আমরা চোখে দেখতে পাই, আর কোনো কোনোটা দেখতে পাই না। মায়ের পেটেই তা থেকে বাচ্চা হয়ে যায়। কিন্তু আমরা কল্পনা করে তো অনেক ছবিই আঁকতে পারি, তাই না? যেমন ধরো একটা প্রাণী আঁকলাম, যার সামনেটা হাঁসের মতো আর পিছনটা সজারু, নাম দিলাম হাঁসজারু। তা এই রকম প্রাণী কি পৃথিবীতে আছে বলো? না, নেই, তাই না? কিন্তু কল্পনা করতে তো দোষ নেই। প্রবর খুব খুশি। দিদিমণি কথা বললেই সে বুঝতে পারে। বাড়ি ফিরে কথাটা সে ভুলে গিয়েছিল। মনে হলো সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে প্রবাল কিছু একটা বলছিল, কিন্তু সেটা মানতে নারাজ পারমিতা।
বিরক্ত হয়ে প্রবাল বলল, তুমি যেটা জানো না সেটা স্বীকার করতে পারো না কেন বলো তো? অমনি প্রবরের কথাটা মনে পড়ে গেল। বিছানায় বসে সে গম্ভীর গলায় বলল, দিদিমণি একটা কথা বলেছে। দুজনেই চমকে তাকালো। পারমিতা অনেকবার স্বামীকে বলেছে ছেলে এখন আর হামাগুড়ি দেয় না, ওর সামনে উল্টোপাল্টা কথা বলবে না। ছেলে ঘরে আছে কিনা সেটা খেয়ালই ছিল না। কথা শুনে পারমিতা মন্তব্য করল, ওই আরম্ভ হলো আবার। প্রবাল জিজ্ঞাসা করল, কি বলছে? মা কিচ্ছু জানে না। মানে? ফোঁস করে উঠল পারমিতা। তুমি বলেছিলে যে ঘোড়ার ডিম হয় না, ঘোড়ার 4টে পা আছে তাই। প্রবাল মাথা নাড়ল। হ্যাঁ তাই তো। পারমিতা মুখ ফেরালো। তুমি জানো কি বলেছে? মুরগি হাঁসের মতো আমার 2 পা আছে বলে কেন আমার ডিম হবে না, ভাবো একবার। প্রবাল অনেক চেষ্টা করে নিজেকে সামলে গম্ভীর ভঙ্গিতে বলল, ঠিক। এতে উৎসাহিত হলো প্রবর। দিদিমণি বলেছে সবার ডিম হয়, কারো দেখা যায় আর কারো যায় না। তোমারও ডিম হয়েছিল, কিন্তু তুমি দেখতে পাওনি। ধপ করে বসে পড়ল পারমিতা। আর অট্টহাসি চাপতে পারল না প্রবাল। দিন দিন প্রবরের দিদিমণি বাতিক বাড়ছে। সেই ভদ্রমহিলা যা বলেন তা সে বাধ্য ছেলের মতো শোনে, কিন্তু মায়ের কথা ঠাকুমার কথা কানেও তোলে না। দিদিমণির হাসি, শাড়ির গন্ধ তার খুব ভালো লাগে। এমনকি রাত্রেও ঘুমিয়ে সে স্বপ্ন দেখে। স্কুল থেকে তাদের পিকনিকে নিয়ে গিয়েছিল। সারাটা সকাল সে দিদিমণির গায়ে লেপ্টেছিল। সেই ভদ্রমহিলা নিজের হাতে তাকে কেক খাইয়ে রুমালে মুখ মুছিয়ে দিয়েছিলেন। আনন্দে তার বুক ভরে গিয়েছিল। বাড়িতে ফিরে সেই গল্প শুনিয়েছে সে সবাইকে বারংবার। পারমিতা খেকিয়ে উঠেছে। চুপ করতো, দিদিমণি দিদিমণি বলে একেবারে হেদিয়ে মরল। রাত্রে ঘুমন্ত প্রবরের পাশে শুয়ে প্রবাল বলল, দেখো এই ছেলে বড় হলে কিন্তু একজন মহান রোমিও হবে। এখন থেকেই যেরকম মেয়েদের প্রেমে মজে যাচ্ছে। পারমিতার খুব খারাপ লাগলো। খুব ভালো কথা বলছো না, ওই স্কুল ওকে ছাড়াতে হবে। পড়াশুনোর নামগন্ধ নেই, যত আজে বাজে শিক্ষা। গরমের ছুটিটা যে কিভাবে কেটেছিল প্রবরের তা সেই জানে। এর মধ্যে কয়েকদিন দাদুর সঙ্গে স্কুলে গিয়ে দেখেছে গেটে তালা দেওয়া। দিদিমণি তো দূরের কথা, একটা দারোয়ান পর্যন্ত নেই। দিদিমণির বাড়িতে যাওয়ার কথা বলেছে সে দাদুকে। সুধাময় বলেছেন, তার বাড়ির ঠিকানা তো আমি জানি না দাদু, স্কুল তো বন্ধ, তাই জানাও আর যাবে না এখন। মাঝে মাঝে মা বাবার সঙ্গে কোথাও যেতে যেতে তার মনে হয়েছে হঠাৎ দিদিমণির সঙ্গে যদি দেখা হয়ে যেত, কিন্তু হয়নি। কথাটা শুনলে মা রেগে যাবে, এটা বুঝে গিয়েছে সে এতদিনে, তাই মুখে কিছু বলে না। তার কেবলই মনে হয় সে যদি বড় হতো তাহলে ঠিক নিজে খুঁজে বের করতে পারত দিদিমণির বাড়ি। অদ্ভুত কষ্ট হতো তখন। শেষ পর্যন্ত স্কুল খুলল। বসার ঘরের টেবিলে ফুল রাখার শখ পারমিতার। ফুলদানি থেকে একটা গোলাপ তুলে পকেটে রেখে দিয়েছিল প্রবর। আজ তার হাঁটা আর দৌড়নোর মধ্যে কোনো পার্থক্য নেই। সুধাময় তাল রাখতে পারছেন না। ক্লাসে ঢুকে নিজের জায়গায় বসে সন্তর্পণে ফুলটাকে বের করল সে। ঘণ্টা পড়লে ওই দরজা দিয়ে ঠিক তার সামনে আসতে হবে দিদিমণিকে। এলেই সে ফুলটা দিয়ে দেবে। ঘণ্টা পড়ল। প্রবর অবাক হয়ে দেখল একজন অচেনা মোটা মহিলা খাতা নিয়ে তাদের ঘরে ঢুকছে। মহিলার মুখ হাসি হাসি, কিন্তু দেখতে একটু সুন্দর নয়। চেয়ারে বসে তিনি বললেন, এখন থেকে তোমরা আমার কাছেই পড়বে, কেমন? খুব রাগ হয়ে গেল প্রবরের কথাটা শুনে। সে বেঞ্চি ছেড়ে উঠে জিজ্ঞাসা করল, কেন? তুমি পড়াবে কেন? আমাদের দিদিমণি কোথায়? তিনি আর পড়াবেন না, তার বিয়ে হয়ে গেছে। মিথ্যে কথা, আমি একদম
একদম বিশ্বাস করি না, চিৎকার করে উঠল প্রবর। ভদ্রমহিলা হতবম্ব। ওইটুকুনি পুচকে ছেলে তাকে ওই গলায় এমন কথা বলতে পারে, সেটা বিশ্বাস করাটা যেন তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তিনি ধমক দিলেন, তুমি ওইভাবে কথা বলছো কেন? বড়দের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়। দিদিমণি কোথায়? প্রবরের গলার স্বর ভাঙছিল। বললাম তো, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। হঠাৎ ব্যাগ, ওয়াটার বটল তুলে প্রবর দরজার দিকে হাঁটতে লাগলো। ভদ্রমহিলা হাঁ হাঁ করে উঠলেন, আরে এ কি, তুমি কোথায় যাচ্ছ? এবার ডুকরে কেঁদে উঠল প্রবর, আমি তোমার কাছে পড়ব না। ততক্ষণে সে বারান্দায়। তাকে কাঁদতে দেখে অনেকেই তাকাচ্ছে। ভদ্রমহিলা বেরিয়ে এলেন। আরে যাচ্ছ কোথায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়তে হবে না তোমাকে, চলো বসে থাকবে, চলো। না, আমি যাব না, কিছুতেই যাব না। চিৎকার আরও বাড়ল। এই সময় প্রধান শিক্ষিকা বেরিয়ে এলেন। কি হয়েছে? নতুন দিদিমণি অসহায় ভঙ্গিতে বললেন, বুঝতে পারছি না ম্যাম, অঞ্জনা পড়াবে না শুনেই ও কাঁদতে আরম্ভ করেছে। প্রধান শিক্ষিকা প্রবরের কাছে এগিয়ে এলেন। তোমার নাম কি? কান্না চলছিল, তারই মধ্যে নিজের নাম বলল সে। প্রধান শিক্ষিকা বললেন, আগের দিদিমণির কাছে পড়তে তোমার খুব ভালো লাগতো না? তা এই দিদিমণির কাছে একবার পড়ে দেখো, তার চেয়ে আরো অনেক বেশি ভালো লাগবে। কত মজার গল্প জানেন ইনি। আগের দিদিমণি তো চাকরি ছেড়ে দিয়েছেন, এখন থেকে তুমি এর কাছেই পড়ো, কেমন? কিন্তু ওইটুকুনি ছেলেকে ভোলানো গেল না। সে কিছুতেই স্কুলে থাকবে না। অগত্যা প্রধান শিক্ষিকা ফাইল বের করে প্রবরের বাড়ির ঠিকানা বের করলেন। আজকাল নাতি স্কুলে অভ্যস্ত হয়ে যাওয়ায় সুধাময় পৌঁছে দিয়েই বাড়ি ফিরে আসেন, আবার যান ছুটির সময়। প্রবর বাড়ি ফিরল দারোয়ানের সঙ্গে। দরজা খুলে পারমিতা অবাক। ছেলে তখনও ফোঁপাচ্ছে। দারোয়ানের মুখে বিস্তারিত শোনার পর সুধাময় বললেন, ঠিক আছে ঠিক আছে, দুদিন যাক, মন একটু ঠান্ডা হলে তখন না হয় দাদু ভাই আবার স্কুলে যাবে। কিন্তু মন ঠান্ডা হবার বদলে জ্বর এলো, একেবারে 102। ডাক্তার ডেকে আনলেন সুধাময়। ভদ্রলোক দেখে শুনে বললেন, ওষুধ দিচ্ছি, জ্বর কমে যাবে, তবে মনে ধাক্কা খেয়েছে তো খুব, একেবারে মানসিক ব্যাপার। দেখুন ওর দিদিমণিকে একবার নিয়ে আসতে পারেন কিনা এখানে। মাতৃ জঠরে শরীর তৈরি হয়, কিন্তু মন তৈরি হয় না। এমনও বলা যেতে পারে, ভূমিষ্ঠ হবার পর ঈশ্বরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্র মন তৈরির কাজ শুরু হয়ে যায়। এই মনের নির্মাতা সে নিজে। কেউ বলেন রক্তের সম্পর্ক থেকে, কেউ বলেন পারিপার্শ্বিক থেকে মন তার উপাদান আহরণ করে। যখন কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তাকে গোত্র ছাড়া বলা আর কোনো উপায় নেই। এভাবেই ঈশ্বরের সৃষ্টি ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠে, যা হয়তো এককালে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতে সাহায্য করে। এই একটি ব্যাপারে সে স্বয়ংভূ। প্রবরের ব্যাপার স্যাপার দেখে পারমিতা প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। স্বামীকে সেই দিদিমণির সন্ধানে পাঠানো ছাড়া অন্য কোনো পথ সে দেখতে পাচ্ছিল না। সুধাময় বললেন, এরকম তো সচরাচর হয় না, একটু বাড়াবাড়ি, কিন্তু নরম মনে যখন আঘাত লেগেছে তখন তুমি বরং একবার যাও, একবার ভদ্র মহিলাকে অনুরোধ করো, যদি আসেন। স্কুল থেকে অঞ্জনা মিত্রের ঠিকানা পেতে অসুবিধে হলো না প্রবালের। এটি অঞ্জনার পৈতৃক বাড়ি। অঞ্জনার বাবা সব শুনে বললেন, মেয়ে তো এখন শ্বশুর বাড়িতে, আর ওরা বেশ কনজারভেটিভ, তাই বিয়ের পরে চাকরি ছাড়তে হলো ওকে। আমার মনে হয় অঞ্জনাকে একেবারে অপরিচিত বাড়িতে ওরা পাঠাবেন না, বরং আপনার ছেলে সুস্থ হলে আপনি আমায় একটা টেলিফোন করবেন,
আমি না হয় আপনাদের নিয়ে যাব সেখানে। প্রবালের মনে হলো ভদ্রলোকের কথায় যুক্তি আছে। সে নিজে গিয়ে কি বলতে পারত যে এই যে আপনাকে দেখতে না পেয়ে আমার ছেলে কেঁদে কোকিয়ে জ্বরে পড়ে গিয়েছে, তাকে সামলাতে আপনি একবার দয়া করে আমাদের বাড়িতে চলুন। ননসেন্স, নিজের কানেই কেমন বিশ্রী শোনাচ্ছে। সে বাড়িতে ফিরে এসে জানালো অঞ্জনা প্রবরকে সুস্থ হলে নিয়ে যেতে বলেছে। ডাক্তারের ওষুধে কাজ হচ্ছিল। তার উপর মনোরমা এবং পারমিতা প্রবালের আশ্বাস বাক্য প্রবরের কানের কাছে বারংবার বলে একটু একটু করে তাকে উৎফুল্ল করে তুলল। দিন তিনেক বাদেই ভাত খেয়ে সে বায়না ধরল যাওয়ার জন্যে। টেলিফোন করে প্রবাল অঞ্জনার বাবার সঙ্গে সময় স্থির করে নিল। পারমিতা গেলে ভালো হতো, কিন্তু সে যেতে চায়নি। প্রবালেরও নিজের এক বিন্দুও ইচ্ছা ছিল না যাওয়ার। এসব দেখে সুধাময় রাজি হয়ে গেলেন। নাতিকে নিয়ে অঞ্জনার বাবার সঙ্গে মিলিত হলে তিনি বললেন, বড্ড মায়া বুঝলেন, আমার মেয়েটাকে যে দেখে সেই মায়ায় পড়ে যায়, আর শিশুরা তো পড়বেই। প্রবর অধীর হয়ে উঠছিল। দুই বৃদ্ধের কথাবার্তা তার ভালো লাগার নয়। ট্যাক্সি করে মধ্য কলকাতার একটা প্রাচীন পাড়ায় আসতে হলো। বাইরের ঘরে একটা তক্তাপোষ, কয়েকটা চেয়ার। অঞ্জনার শ্বশুর বেয়াই মশাইকে আপ্যায়ন করলেন। আরে আসুন আসুন, শুনলাম আপনি খবর পাঠিয়েছেন আসবেন বলে। আগে হ্যাঁ, এই ছেলেটি একবার অঞ্জনার দেখা পেতে চায়। ছেলেটি কে? একে তো চিনলাম না। সুধাময় নমস্কার করে নিজের পরিচয় দিলেন। বললেন, এই নাতির জন্যেই আপনাদের একটু বিরক্ত করতে হলো। অদ্ভুত ব্যাপার তো, বাপের জন্মে শুনিনি এমন ঘটনা। না না, এসব আবদারে প্রশ্রয় দেওয়া অনুচিত হয়েছে আপনাদের। ফ্রয়েড পড়েছেন তো আপনারা? ভদ্রলোক গম্ভীর গলায় প্রশ্ন করলেন। সুধাময় বললেন, না না, সেসব ব্যাপার নয়, হে তো নিতান্তই ছেলে মানুষ। ছেলে মানুষ? হ্যাঁ, মনের মধ্যে অনেক পাপ বোধ এভাবেই আর একটা ছেলে মানুষই আচরণের আড়ালে ক্রমশ বড় হতে থাকে, তা জানেন? আর বৌমা কি একে স্পেশাল যত্ন করতো নাকি? অঞ্জনার বাবা বললেন, আর 5টা বাচ্চাকে যেভাবে দেখতো, একে তার বেশি দেখার কোনো কারণ কি আছে? আসলে সবাইকেই ও খুবই ভালোবাসত। হঠাৎ প্রবর বলে উঠল, আমাকে সবচেয়ে বেশি। অঞ্জনার শ্বশুর বললেন, ঠিক আছে, আপনার মেয়ে আপনি যখন এসেছেন তখন আমি কেন না বলতে যাব। বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। তিনি ভেতরে চলে গেলেন বিদ্যাসাগরী চটিতে শব্দ তুলে। প্রবর উসখুস করছিল। সুধাময় একটু গম্ভীর গলায় বললেন, শান্ত হয়ে বসো দাদু ভাই। আমি তো কিছু করছি না, প্রবর জবাব দিল। অঞ্জনার বাবা হেসে ফেললেন। বললেন, এ ছেলের মুখে যে একেবারে খই ফোটে। হ্যাঁ। তখনই অঞ্জনা এলো, মাথায় ঘোমটা। কেমন আছো বাবা? ভালো, তুই কেমন আছিস মা? ঠিকই আছি, মা ভালো আছে? হ্যাঁ রে মা, ভালোই আছে। তা জামাই কোথায়? এই তো এইমাত্র ফিরল অফিস থেকে, বাথরুমে। এরা? এই ছেলেটি তোর ছাত্র ছিল, তোকে একবার দেখতে চায়। কেন? অঞ্জনা প্রবরের দিকে তাকালো। ও তুমি, কি ব্যাপার? প্রবর অঞ্জনাকে দেখা মাত্র উঠে দাঁড়িয়েছিল। এখন প্রশ্নের জবাব দিতে ঠোঁট নড়ল, কিন্তু কথা বলতে পারল না। সুধাময় বললেন, হে আমার নাতি, আপনি চাকরি ছেড়ে দিয়েছেন শুনে
ও খুব আপসেট হয়ে পড়েছিল, একেবারে অসুখ বাধায়। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সে কি অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, আপনি যদি ওকে কিছু বলে দেন। সুধাময় আবেদনের ভঙ্গিতে বললেন। আমি কি বলবো? এই, তুমি মন দিয়ে পড়াশুনো করবে, কেমন? আর বাবা শোনো, তুমি মাকে বলবে সামনের রবিবার যেন দোলাকে একটু পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর তোমরা বসো, আমি একটু ওদিকটা দেখে আসি। অঞ্জনা বেশ ব্যস্ত হয়ে ভেতরে চলে গেল। সুধাময় এবার উঠে দাঁড়ালেন। আচ্ছা, আমরা এবার চলি, কেমন? কাজটা যখন হয়েই গেল, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নাতির হাত ধরে টানতেই তিনি লক্ষ্য করলেন বিনা বাক্য ব্যয়ে সে তাকে অনুসরণ করছে, চিবুক বুকের উপর ঠেকানো। বাইরে বেরিয়ে তিনি একটিও ট্যাক্সি দেখতে পেলেন না। নাতির মুখের দিকে তাকিয়ে তার খুব কষ্ট হচ্ছিল। যে দিদিমণির জন্য কদিন কেঁদে ভাসিয়েছে, তাকে দেখার পর একটাও কথা বলেনি। অঞ্জনা যা করল তাতে তাকে দোষও দিতে পারছেন না তিনি, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি ভেবেছিলেন দিদিমণিকে দেখা মাত্র প্রবর একটা কিছু কাজ করবে, অথচ কিছুই করল না ছেলেটা। আর এই ঘাড় গুজে কাঠ হয়ে হাঁটা থেকে বোঝা যায় যে ওর মনে এখন বড় রকমের একটা টালমাটাল হচ্ছে। সুধাময় দেখলেন রাস্তার পাশে একটা পার্কে ছেলেরা খেলছে। নাতির হাত ধরে সেখানে ঢুকে একটা বেঞ্চিও পেয়ে গেলেন। তিনি সস্নেহে বললেন, কি দাদু ভাই, দিদিমণির সঙ্গে দেখা হয়ে গেল, তাহলেও মুখ গম্ভীর কেন তোমার? হ্যাঁ? এক ঝটকায় মুখ অন্যদিকে ফেরালো প্রবর। ও আমার দিদিমণি নয়। সে কি, ইনি তো পড়াতেন তোমাদের। না, সে দিদিমণি আলাদা। বুঝতে পেরেছি, মাথায় ঘোমটা ছিল বলে তোমার চিনতে অসুবিধে হয়েছে না? মুখে কিছু না বলে ঘন ঘন মাথা নেড়ে না বলল প্রবর। সুধাময় আর কথা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ প্রবর বলল, আমি বাড়ি যাব দাদু। বাড়ি? বেশ তো, চলো। আর শোনো, তুমি মন খারাপ করো না দাদু ভাই, দিদিমণি যা বললেন তাই তুমি মন দিয়ে করো, কেমন? যখন অনেক বড় হবে তখন তুমি বুঝতে পারবে যে উনি ঠিকই বলেছেন। বললাম তো দাদু, উনি অন্য লোক। এই কথা কেন মনে হচ্ছে তোমার দাদু ভাই? জানি না। হঠাৎ মনটা আরো বেদনার্ত হয়ে উঠল সুধাময়ের। নাতির কাঁধে হাত রেখে তিনি বললেন, যখন উনি তোমাদের পড়াতেন তখন ওর অন্য জীবন ছিল, কিন্তু এখন বিয়ের পরে একেবারে আলাদা জীবন। যখন তুমি বড় হবে তখন বুঝতে পারবে যে মানুষকে এই সব পরিবর্তন মেনে নিতে হয়। যা ছুটে যায় তাকে তো তুমি জোর করে আঁকড়ে রাখতে পারো না দাদু ভাই, এতে শুধু শুধু দুঃখ পেতে হয় না দাদু। আমার কিচ্ছু হয়নি, আমি বাড়ি যাব। কাঁধ থেকে হাত সরিয়ে প্রবর উঠে দাঁড়ালো। ছেলেটার শক্ত হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে সুধাময়ের মনে হলো এই শিশুটিকে তিনি বুঝতে পারছেন না। হঠাৎ যেন অনেকটা বয়স বেড়ে গেছে ওর। রাত্রে ঘুমন্ত প্রবরের দিকে তাকিয়ে প্রবাল বলল, ছেলেটা এই বয়সেই প্রথম ধাক্কা খেল, আমি তো তখনই নিষেধ করেছিলাম নিয়ে যেতে। পারমিতা ছেলের পাশে শুয়েছিল, বলল, সেই মহিলাই বা কেমন বলো তো? একটু ভালো মুখে ওর সঙ্গে গল্প করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত ওনার? প্রবাল হাসল, কিছু বলল না।
পাশের ঘরের মনোরমা তখন স্বামীকে মনে করিয়ে দিচ্ছেন আগামীকাল নাতির ঠিকুজি আনতে যাওয়ার কথা। খারাপ কিছু থাকলে সবাইকে বলার দরকার নেই। সুধাময় জবাব দিলেন না, তার মন ভালো ছিল না। শেষ হল কুলকুণ্ডলিনী দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদার। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।